সর্বোচ্চ আদালত। বুধবার একই দিনে তাদের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন আপিল বিভাগ। রায়ের পর্যবেক্ষণে এই দুজনকে ঠান্ডা মাথার খুনি হিসেবে উল্লেখ করা হয়েছে। মুজাহিদের 191 পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়ে বলা হয়, বুদ্ধিজীবী হত্যার দায় আলী হাসান মোহাম্মদ মুজাহিদের। আদালত যেটা পর্যবেক্ষণ করেছেন সেটা হলো তিনি আল বদর বাহিনীর একজন নেতা এবং আল বদর বাহিনী এদেশের বুদ্ধিজীবী হত্যার জন্য দায়ী এবং তারা দেশের যে সবচেয়ে জ্ঞানী সন্তানদের, দেশের সবচেয়ে মূল্যবান কতগুলো জীবনকে তারা শেষ করেছেন। এই বুদ্ধিজীবী হত্যার চার্জে ওনাকে মৃত্যুদণ্ড যেটা দেওয়া হয়েছে। অন্যদিকে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় 217 পৃষ্ঠার। অ্যাটর্নি জেনারেল বলছেন, এই দুজনের দণ্ড কার্যকরে এগিয়ে যেতে পারবে রাষ্ট্র। আদালত বলেছেন উনি ঠান্ডা মাথায় এবং ক্যালকুলেটিভ ভাবে এই সমস্ত হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেছেন এবং এই সমস্ত হত্যাকাণ্ডে কোনো জায়গায় সহায়তা করেছেন, কোনো জায়গায় অংশগ্রহণ করেছেন এবং এই সমস্ত হত্যাকাণ্ডের পরেও তার ভিতরে কোনো অনুশোচনা ছিল না, আদালতের প্রতি তার কোনো সম্মান ছিল না। সালাউদ্দিন কাদের চৌধুরীর আইনজীবী রায়ের দিনই জানিয়েছেন তারা এই রায়ের বিরুদ্ধে রিভিউ করবেন। তবে মুজাহিদের আইনজীবী বলছেন, রায়ের কপি পেলে 15 দিনের মধ্যে রিভিউ করবেন তারা। এই রায়ের পূর্ণাঙ্গ কপি হাতে পাওয়ার পর আমরা পরিপূর্ণভাবে পর্যালোচনা করব, আমরা বিশ্লেষণ করার চেষ্টা করব এবং এই মামলার রায়ের অসঙ্গতিগুলি তুলে ধরার চেষ্টা করব এবং মহামান্য আপিল বিভাগের সামনে 15 দিনের মধ্যে রিভিউ আবেদন দায়ের করব। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দণ্ড পাওয়াদের মধ্যে এ নিয়ে 5 জনের আপিল নিষ্পত্তি শেষে পূর্ণাঙ্গ রায় প্রকাশ পেল। এর মধ্যে ফাঁসি কার্যকর হয়েছে 2 জনের। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। রাজধানীর গুলশানে ইতালিয়ান নাগরিক তেভেলা সিজার খুনের ঘটনা চিন্তায় ফেলেছে আইন শৃঙ্খলা বাহিনীকে। 2 দিন পার হলেও এখন পর্যন্ত কোনো ক্লু নেই তদন্ত দলের হাতে। এদিকে এই হত্যাকাণ্ডের সাথে আইএস এর কোনো সম্পৃক্ততা পায়নি ইতালির গোয়েন্দা সংস্থা, এমন দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বুধবার দুপুরে সচিবালয়ে দেশটির রাষ্ট্রদূতের সাথে বৈঠকের পর তিনি এই দাবি করেন। বুধবার সকাল থেকে আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন পর্যায়ের সদস্যদের আনাগোনা ছিল গুলশান 90 নম্বর সড়কে, যেখানে সোমবার সন্ধ্যায় গুলি করে হত্যা করা হয় এনজিও কর্মকর্তা তাভেলা সিজারকে। গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার পর্যায়ের বেশ কজন কর্মকর্তা ও গুলশান জোনের অতিরিক্ত উপকমিশনার বেশ কয়েকবার পর্যবেক্ষণ করেন ঘটনাস্থল। দুপুরের দিকে ডিএমপি কমিশনার, ডিবির যুগ্ম কমিশনার ও গুলশান জোনের ডিসি সহ পদস্থ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শনের কথা থাকলেও তারা যাননি। ঘটনাস্থলের আশপাশ দিয়ে যাতায়াতের সময় বিদেশি নাগরিকেরা ছিলেন উৎসুক। তাভেলা সিজার খুনের সময় আশেপাশে থাকা যে সমস্ত সিসিটিভির ফুটেজের উপর নির্ভর করছে তদন্তের শীর্ষভাগ, সেখান থেকে পরিষ্কার কোনো ছবি বা খুনি সম্পর্কে কোনো ধারণা পায়নি গোয়েন্দা সংস্থাগুলো। এদিকে আইসিসিও নামে যে সংস্থায় কাজ করতেন তাভেলা সিজার, তার শীর্ষকর্তা মারিনাস ভারোইজ ঘটনার সুষ্ঠু তদন্ত আশা করে বিবৃতি দিয়েছেন গণমাধ্যমে। We are very deeply saddened by the shocking news of the death of our colleague. আমাদের সহকর্মী সিজার ভাতেল্লার মৃত্যুর খবরে আমরা গভীরভাবে মর্মাহত। আমাদের প্রতিষ্ঠানের হয়ে তিনি বাংলাদেশের গ্রামীণ জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা এবং অর্থনৈতিক উন্নয়ন নিয়ে কাজ করছিলেন। হত্যার তদন্ত চলছে, এই মুহূর্তে আমরা কিছু বলতে চাচ্ছি না। নাগরিক নিহতের ঘটনায় সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করেছেন ইতালির রাষ্ট্রদূত মারিও পালমা। বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, একটি বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে পশ্চিমা বিশ্বের রেড অ্যালার্ট অমূলক। তারাও এটা যাচাই বাছাই করছেন যে এটা আইএস এর ওয়েবসাইটগুলো, তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট আইএস এর, সেগুলো তারা চেক করছেন। তারা এখন পর্যন্ত কনফার্ম হতে পারেননি যে আইএস এর এই ধরনের কোনো ওয়েবসাইটে কোনো ডিক্লারেশন আসছে কিনা। রেড অ্যালার্ম জারি করেছে 2-3টা দূতাবাস, সবগুলিতে নয়, কিন্তু এটা আমাদের কাছে অনাকাঙ্ক্ষিত। আমরা মনে করি এই ধরনের কোনো সিচুয়েশন হয়নি। চ্যানেল 24, ঢাকা। দেশের সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে বিদেশি নাগরিক খুন হয়েছেন। বুধবার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার অভিযোগ, বিদেশি নাগরিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে সরকার।
জামিন নিয়ে বিদেশে চিকিৎসা শেষে প্রথমবারের মতো নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কার্যালয়ে এসে দলের বিভিন্ন কর্মকাণ্ডের খোঁজ খবর নেন মির্জা ফখরুল। এরপর সাংবাদিকদের মুখোমুখি হন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। গুলশানে ইতালীয় নাগরিক নিহত হওয়ার বিষয়ে কথা বলেন তিনি। এই হত্যাকাণ্ড নিয়ে বিএনপিকে জড়িয়ে বক্তব্য দেওয়ার সমালোচনা করেন তিনি। অভিযোগ করেন আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির কারণেই বিদেশি নাগরিক খুন হয়েছেন। উদরপিণ্ডি বুধর ঘরে আপনারা সবসময় দিয়ে থাকেন এবং যখন ব্যর্থতা আসে তাদের সুশাসনের রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তখন নিঃসন্দেহে তারা অন্যের উপরে দোষারোপ করে সেখান থেকে তাদের দায়িত্ব থেকে তারা দূরে সরে যেতে চান। আজকে বাংলাদেশের যা কিছু সমস্যা তৈরি হয়েছে এটা হচ্ছে সুশাসনের অভাব, তাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার অভাব এবং গণতন্ত্রের অভাব। সরকারের আইন শৃঙ্খলা যে পরিস্থিতি সেটার অত্যন্ত খারাপ হয়েছে বলেই এই ধরনের ঘটনা ঘটতে পেরেছে। এছাড়া দেশে গণতান্ত্রিক পরিবেশ নেই উল্লেখ করে মির্জা ফখরুল অভিযোগ করেন বিরোধী নেতাকর্মীদের উপর সরকার জুলুম নির্যাতন চালাচ্ছে। রাজনৈতিক সংকটের সময় যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। যারা কারারুদ্ধ হয়েছেন তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং পরিবার পরিজনদের প্রতি আমাদের সমবেদনা জ্ঞাপন করছি। দলের নেতাকর্মীদের আশ্বস্ত করে বিএনপির গণতান্ত্রিক আন্দোলন সফল হবে বলেও মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। আমি সেটা প্রথমেই বলেছি যে দেশে নাফিউল ইসলাম লিংকন, চ্যানেল 24, ঢাকা। দুর্বৃত্তের গুলিতে ইতালির নাগরিক নিহতের ঘটনাটি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র। সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলতেই ষড়যন্ত্রকারীরা এই ঘটনা ঘটিয়েছেন, এমনটাই মনে করেন আওয়ামী লীগ নেতারা। তারা বলছেন ঈদের ছুটিতে ঢাকায় জঙ্গি হামলার খবর ছিল কূটনৈতিক পাড়ায়। জুনায়েদ খানের রিপোর্ট। বাংলাদেশের মাটিতে নিজেদের নিরাপত্তায় শঙ্কিত অস্ট্রেলীয় ক্রিকেট দল, কারণ জঙ্গিবাদ। আর তাই নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে বাংলাদেশে মন্ত্রী, আমলা আর নিরাপত্তা বাহিনীর কর্তা ব্যক্তিদের সাথে কথা বলে গেলেন ক্রিকেট অস্ট্রেলিয়া নিরাপত্তা প্রধান শন ক্যারল। এর মাত্র একদিনের মাথায় সোমবার রাতে দুর্বৃত্তের গুলিতে নিহত হন ইতালির নাগরিক তাভেলা সিজার। এই ঘটনার পর বাংলাদেশের নিজ দেশের নাগরিকদের জন্য রেড অ্যালার্ট জারি করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরুল্লাহ বলছেন, এটা স্থিতিশীল সরকারের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র। কোন মহল বিশ্বের কাছে বিব্রত করতে চাইছে বর্তমান সরকারকে। আমি বলতে পারি যে একটা মিলিটারি প্রিসিশনের মতন করে তারা হত্যাটা করেছে। এটার জন্য আমরা সকলেই খুব চিন্তিত, দলীয়ভাবে আমরা চিন্তিত, সরকার তো অবশ্যই চিন্তিত। তার দাবি, বিদেশি নাগরিকদের উপর হামলা হতে পারে এমন আভাস ছিল বিভিন্ন দূতাবাসগুলোতে। 26 তারিখে প্রথমে এরকম একটা খবর পেলাম যে মার্কিন যুক্তরাষ্ট্র, তখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে ছিলেন এবং এখনো আছেন। ওই সময় আমি একটা খবর পেলাম যে এরকম কিছু কিছু ওয়েস্টার্ন এমবেসিতে একটা খবর ঘুরছে যে বাংলাদেশে ঈদের এই ছুটির ভিতরে হয়তো জঙ্গিদের আক্রমণ হতে পারে। এমন ঘটনাকে নিছক হত্যাকাণ্ড বলতে নারাজ আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। এটা মাননীয় প্রধানমন্ত্রীর ভাবমূর্তি নষ্ট করার জন্য, বর্তমান সরকারকে বিব্রত করার জন্যই এই ধরনের ঘটনা হয়েছে বলে আমার মনে হয়। কারণ আমরা যতটুকু পত্রিকার মাধ্যমে জেনেছি যে ইটালিয়ান এই ভদ্রলোকের ব্যক্তিগত কোনো শত্রু বা তার পারিবারিক কোনো সমস্যা এখন পর্যন্ত এরকম কোনো তথ্য জানা যায় নাই। সময় থাকতে সতর্ক হওয়া প্রয়োজন এমন মন্তব্য করে কাজী জাফরুল্লাহ রাজনৈতিক দলগুলোর কাছ থেকে দায়িত্বশীল ভূমিকা আশা করেন। আমি বিএনপিকে ধন্যবাদ জানাই। জুনায়েদ খান, চ্যানেল 24, ঢাকা। সৌদি আরবে নিখোঁজ 52 বাংলাদেশি হাজির এখনো কোনো খবর মেলেনি। আর যে 26 বাংলাদেশি হাজির মরদেহ শনাক্ত করা হয়েছে তার মধ্যে 13 জনের নাম ছাড়া আর কোনো ধরনের পরিচয় জানা যায়নি। এই অবস্থায় মরদেহ দেশে পাঠানো ও আহতদের চিকিৎসার জন্য মক্কায় অবস্থিত অস্থায়ী হজ মিশন আরো 45 দিন রাখার জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের অনুমতি চেয়েছে ঢাকার হজ অফিস। আর এরই মধ্যে দেশে ফিরে নানা অব্যবস্থাপনার অভিযোগ করেছেন হাজিরা। রওশন আরা মৃধা স্বামীর সাথে সৌদি আরব গিয়েছিলেন পবিত্র হজ পালনের জন্য।
কিন্তু মিনায় মর্মান্তিক পদদলনে হারিয়েছেন স্বামীকে। দেশে ফিরে জানালেন সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা। দেশে বাসার ছেলে যাইতে লইতে পারে তখন ব্যারিকেড দিছে, ব্যারিকেড দেওয়ার পরে আমরা সব আমার সামনে যেন কত লাশ বলার বাইরে, আমি লাশের ভিতরে বাইরে রয়েছি। আল্লাহ এখানে একটা লোক আছে আমার পানি দিয়ে বাঁচাইছে, আর আমার স্বামী দাঁড়াইয়া। হাজিদের কেউ কেউ সৌদি কর্তৃপক্ষের দায়িত্বহীনতার সমালোচনা করেছেন। বাসার ছেলে আসলে গেট আটকাই দিতেছে, মানুষের ভিড় হয়ে গেছে, মানে নাই আমাদের লাগে যে আমরা 2 দিন আজকে খুঁজে পাইতেছি লাগে বাংলাদেশ বিমান আসছি, যে দেওয়ার পরে আমরা 2 দিন ছিলাম। আমাদের শিডিউল বিমান সেটা আইসা পড়ছে আগে, তারপরে আমাদের কোন বিমানে দিব, আমরা 2 দিন ওখানে ছিলাম। তাদের অভিযোগ অবহেলা ছিল বাংলাদেশ হজ মিশনেরও, আর এজেন্সিগুলো তো শুধু ব্যবসায়ী করেছে, হাজিদের কথা ভাবেনি। হজ মিশন এবং হজ অফিস যারা ছিল তাদের আচরণ খুব খারাপ ছিল, এবং সেবা টিমের যে 297 জন গেছে তারা তো সেবা দেনে, ওনারা গেছে হইল মাগনা হজ করতে পরিবার নিয়ে, তারা ছিল ওগুলো নিয়ে ব্যস্ত। ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে মৃত হাজিদের দেশে ফিরিয়ে আনতে সৌদি সরকারের সহযোগিতা চাওয়া হয়েছে, তবে স্বজনরা চাইলে সৌদি আরবে দাফন করা যাবে। মারা গেছেন তাদেরকে ওখানে সমাহিত করা অথবা রেসপেক্টিভ তাদের আপনার আত্মীয় স্বজনের কাছে ফেরত দেওয়া, এবং যারা ওখানে নিখোঁজ আছেন তাদেরকে খুঁজে বের করা, প্লাস যারা অসুস্থ অবস্থায় আছেন ওনারা যেন সুস্থভাবে দেশে ফিরে আসতে পারেন সেই ব্যবস্থা নিশ্চিত করার জন্য ওনারা 45 ডেজের একটা প্রোগ্রাম রাখছেন। অন্যদিকে সৌদি থেকে টেলিফোনে বাংলাদেশের এক হজ কর্মকর্তা জানিয়েছেন পরিচয় নিশ্চিত হওয়ার পর 13 বাংলাদেশি হাজির দাফনের ব্যবস্থা করা হচ্ছে। 26 জনের ভিতরে 13 জনের নাম ঠিকানা পাওয়া গেছে, বাকি 13 জনের শুধু নাম দিয়েছে, শুধু নাম, কোনো মানে ঠিকানা তাদের নাই। যারা চিহ্নিত হচ্ছে তারা তাদের মক্কাতেই তাদের দাফন দেওয়া হয়েছে। মিনার পদদলনে মৃতের সংখ্যা 1000-এরও বেশি। নাইজেরিয়ার এক কর্মকর্তার দেয়া এমন খবর নাকচ করেছে সৌদি কর্তৃপক্ষ। জিএম মুস্তাফিজুল আলম, চ্যানেল 24, ঢাকা। সময় যত গড়াচ্ছে অস্ট্রেলিয়া দলের বাংলাদেশ সফরে আসার সম্ভাবনা তত ক্ষীণ হচ্ছে বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ান কোচ ড্যারেন লেম্যান। এদিকে ক্রিকেট অস্ট্রেলিয়ার নির্দেশে ঘরোয়া টুর্নামেন্ট খেলতে নিজ নিজ রাজ্য দলে যোগ দিয়েছেন অজি ক্রিকেটাররা। তবে এখনো নেতিবাচক কোনো সিদ্ধান্ত না আসাকে ইতিবাচক হিসেবে দেখছেন বিসিবি প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী। আমাদের ট্রান্সপোর্ট, তারপর আমাদের অ্যাকোমোডেশন, আমাদের প্র্যাকটিস ভেন্যু, ফুড, পুরো প্রস্তুতি নিয়ে রেখেছিলাম যে তাদেরকে আমরা রিসিভ করব। এ সময় অস্ট্রেলিয়া ক্রিকেট দলের লিয়াজো অফিসার হিসেবে দায়িত্ব পালন করার কথা ছিল হাসানুজ্জামান ঝরুর, কিন্তু অস্ট্রেলিয়া না আসায় হতাশ সাবেক এই ক্রিকেটার। ক্রিকেট অস্ট্রেলিয়ার সব খেলোয়াড়দের নিজ নিজ রাজ্য দলে ফেরত পাঠানোয় এই সিরিজ বাতিলের গুঞ্জন আরো জোরালো হয়েছে। সি এর পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত ঘরোয়া ওয়ানডে খেলতে ব্যস্ত থাকবেন স্টিভেন স্মিথরা। সিরিজ হবে কিনা সেই সিদ্ধান্ত আসবে কয়েক হাজার মাইল দূরের অস্ট্রেলিয়া থেকে। ক্রিকেট প্রেমীদের মতো উদ্বিগ্ন, অনিশ্চয়তার মেঘে ঢাকা ক্রিকেট বোর্ডও। যেটা কিন্তু বিসিবি কিংবা ক্রিকেট অস্ট্রেলিয়া কারোরই এটা কিন্তু কারো হাতে নেই, জিনিসটা অপেক্ষা করা আর কি, একটা অনিশ্চয়তা নিয়ে অপেক্ষা করা, সেটাই আর কি। এদিকে সময় যত গড়াচ্ছে সিরিজ হবার সম্ভাবনা ততটাই কমে আসছে বলে নিজের শঙ্কার কথা জানিয়েছেন অস্ট্রেলিয়া কোচ ড্যারেন লেম্যান। রেডিও 5AA কে দেয়া সাক্ষাৎকারে তরুণ ক্রিকেটাররা খেলার জন্য মুখিয়ে আছে বললেও সবার আগে নিরাপত্তাকে গুরুত্ব দিচ্ছেন অজি কোচ। বৃহস্পতিবার চূড়ান্ত সিদ্ধান্ত পাওয়ার ব্যাপারে আশাবাদী বিসিবি প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী। প্লেয়ারদের ফেরত পাঠিয়েছে এটা মিডিয়া থেকে আমরা শুনেছি, বাট আমরা অফিসিয়ালি কিছু জানিনি। হয়তোবা তাদের অন্য কোনো প্ল্যান যদি থাকে তারা সেটাকে প্ল্যান দিতে যাচ্ছে, সেটা যেমন নেগেটিভ সাইড এখনো কিছু জানাচ্ছে না, হ্যাঁ সেটাও একটা পজিটিভ সাইড। বিদ্যমান অনিশ্চয়তায় ফতুল্লায় 3 দিনের প্রস্তুতি ম্যাচ হবার কোনো সম্ভাবনা নেই নিশ্চিত করেছেন বোর্ডের সিইও। তবে সফর নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার ভূমিকা এরই মধ্যে আইসিসিকে অবহিত করেছে বিসিবি। সম্পর্ক বা সবকিছু দিক দিয়ে আমরা আশা করি অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড এমন সিদ্ধান্ত নেবে যা দুই বোর্ডের জন্যই ভালো হয়। এট দ্য সেম টাইম আমরা হয়তো যেটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস হিসেবে পুরো বিষয়গুলোকে আইসিসিকে আমরা অবহিত করে রাখছি। অস্ট্রেলিয়া না এলে 3 অক্টোবর থেকে অনুষ্ঠেয় জাতীয় লিগের জন্য ক্যাম্পে থাকা ক্রিকেটারদের ছেড়ে দেবে বিসিবি। আমাদের সেরকম পরিকল্পনা আছে যদি না হয়। সামিউল টিটু, চ্যানেল 24, ঢাকা। একটা বিরতি নিচ্ছি আর ফিরে এসে থাকছে
মেডিকেল ভর্তি পরীক্ষা বাতিল দাবিতে বিক্ষোভ, পুলিশের সাথে শিক্ষার্থী